ফিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় ইকুয়ালিটি। লেকচার আউটলাইন, অরিজিন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, মিনিং অ্যান্ড কোর পয়েন্টস, কোর পার্সপেক্টিভ অন পলিটিক্যাল ইকুয়ালিটি অ্যান্ড শেষে টাইপস অফ ইকুয়ালিটি। অরিজিন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, আমরা সাম্যের ধারণার উৎস এবং প্রেক্ষাপটটা একটু জানবার চেষ্টা করব, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খুব সংক্ষেপে। এনশিয়েন্ট পিরিয়ড, অর্থাৎ প্রাচীন গ্রিক সভ্যতার সময় প্লেটো এবং অ্যারিস্টটলের যে তিনটা ধারা ছিল জাস্টিস এবং ফেয়ারনেস নিয়ে, তার অন্যতম তাত্ত্বিক ক্ষেত্র কিন্তু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের ধারণা। এর পরবর্তীকালে আমরা এনলাইটেনমেন্ট মুভমেন্ট দেখতে পারি। এই এনলাইটেনমেন্টের সময় রুশো এবং জন লক জনগণের সমান সুযোগ সুবিধা এবং সম অধিকারের কথা বলেছেন। এই ধারণাটাও কিন্তু এই ইকুয়ালিটির মাধ্যমেই বিকশিত হয়েছে, অর্থাৎ ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটিস ফর অল ইন্ডিভিজুয়ালস। এর পরবর্তীকালে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতে পারি। ফ্রেঞ্চ রেভলিউশন 18th সেঞ্চুরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট, রেভলিউশন, যা সাম্যের ধারণাকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করেছে। এই ইকুয়ালিটির ধারণার টি ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ফ্রেঞ্চ রেভলিউশনের যে স্লোগান ছিল, রেভলিউশনের যে স্লোগান লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব, এই যে ধারণাটি, এই ধারণাটির মাধ্যমে কিন্তু গোটা বিশ্বব্যাপী ইকুয়ালিটির ধারণা যেমন ছড়িয়ে পড়ে তেমন অত্যন্ত শক্তিশালী হয়ে দাঁড়ায়। অর্থাৎ সাম্যের অধিকার ধারণা, সাম্যের ধারণা। বর্তমান সময়ে আমরা বহু মুভমেন্ট দেখি, যেমন সিভিল রাইটস মুভমেন্ট, উইমেন্স সাফরেজ মুভমেন্ট, এলজিবিটি মুভমেন্ট। এই প্রত্যেকটি মুভমেন্ট কিন্তু এই প্রত্যেকটি মুভমেন্টের তাত্ত্বিক বা থিওরিটিক্যাল বেস কিন্তু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের ধারণা। এছাড়া এই যে সাম্যের ধারণা কিন্তু কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ঘটছে। বর্তমান সমাজ ব্যবস্থায় মডার্ন ডেমোক্রেসি এবং জাস্টিসের ক্ষেত্রে এই ইকুয়ালিটির কনসেপ্ট হচ্ছে বেসিক আইডিওলজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বেসিক আইডিওলজি বলা যেতে পারে। মোটামুটিভাবে আমরা অরিজিন এবং ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলাম খুব সংক্ষেপে। এই ধারণা নিয়ে পরে একটি ভিডিও আমরা করব, যেখানে ইকুয়ালিটির অরিজিন এবং ব্যাকগ্রাউন্ড বিস্তারিতভাবে আলোচনা করা হবে। মিনিং অ্যান্ড পয়েন্টস, আমরা এখন ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের যে ধারণা সেটা বোঝবার চেষ্টা করব। ইকুয়ালিটির শব্দের খুব সহজ অর্থ হলো সাম্য বা সমান বা সমতা। আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করছি, রাষ্ট্রের নির্দিষ্ট এলাকার মধ্যে, টেরিটরির মধ্যে। আমরা কোনো সমাজের সদস্য, সিভিল সোসাইটির সদস্য। এই রাষ্ট্রের যে আইন, সে আইন আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে। এই যে ব্যবস্থাটার মধ্যে আমরা রয়েছি, এই ব্যবস্থাটার মধ্যে প্রত্যেকটি ব্যক্তি সমান অধিকার, সমান স্বাধীনতা, সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী। অর্থাৎ সমস্ত মানুষজনের জন্য সবকিছু, সমস্ত ব্যবস্থাই সমান থাকবে, ইকুয়াল থাকবে, কোনো বৈষম্য থাকবে না। কোনো মানুষজনকে আমরা, কোনো ব্যক্তিকে তার পারিবারিক
ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিগত পরিসর, ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড অথবা তার সামাজিক যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে কোনো ডিসক্রিমিনেশন তৈরি করতে পারবো না, কোনো বিভাজন তৈরি করতে পারবো না। সমস্ত মানুষজন সমান সুযোগ সুবিধা পাবেন, একইভাবে সবাই একই ধরনের স্বাধীনতা ভোগ করবেন বা লিবার্টি থাকবে তাদের, এবং সমস্ত মানুষজন সমানভাবে একই সুযোগ সুবিধা রাষ্ট্র, সমাজ, আইন ব্যবস্থার কাছ থেকে পাবে। এই যে কনসেপশন, এইটাকেই আমরা সাম্য বলতে পারি। এই সাম্যের যে ধারণা, এটাকে আরেকটু বোঝবার জন্য আমরা কোর পয়েন্টস গুলো একটু আলোচনা করে নিই। প্রথমে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। আইন এমনভাবে তৈরি হবে বা আইন এমনভাবে বলবৎ হবে যাতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন বা কোনো বিভাজন যাতে তৈরি না হয়, অথবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হতে পারে, যে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কোনো ধরনের আরবিটারি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না জনগণের ক্ষেত্রে। অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল এখানে বলা হচ্ছে। পলিটিক্যাল ইকুয়ালিটি, রাজনৈতিকভাবে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, নির্বাচনে ভোটদান করা, এছাড়া নির্বাচনে প্রার্থী হওয়া। এক্ষেত্রে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন থাকতে পারে না। অর্থাৎ পলিটিক্যাল প্রসেস বা পলিটিক্যাল পার্টিসিপেশন সমস্ত মানুষজনের কাছে সমান থাকবে। তৃতীয় বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি। আমরা রাষ্ট্রে বসবাস করি। রাষ্ট্র বিভিন্ন ধরনের স্বাস্থ্য, শিক্ষা, এছাড়া জীবনের শ্রীবৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করে। এই ব্যবস্থার ক্ষেত্রে বলা যায় যে প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে এই সুযোগ সুবিধাগুলোকে অ্যাক্সেস করার। কোনো ধরনের ডিসক্রিমিনেশন, কোনো বিভাজনের মাধ্যমে রাষ্ট্র কোনো অপরচুনিটি প্রোভাইড করতে পারে না। অপরচুনিটি সবার কাছে সমান হবে। যে ধনী তার কাছে যে অপরচুনিটি থাকবে, যে গরিব তার কাছে একই অপরচুনিটি থাকবে। রাষ্ট্র কোনো বিভাজন করবে না। অর্থাৎ ইকুয়ালিটি অফ অপরচুনিটি, অর্থাৎ সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সমতা বা সাম্যর কথা বলা হচ্ছে। জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝানো হচ্ছে যে আগে জেন্ডারটা একটু ক্লিয়ার করে নিই, সেখানে কি বলছে। আমরা অনেকে সেক্স এবং জেন্ডারে গুলিয়ে ফেলি। জেন্ডার হচ্ছে এমন একটি বিষয় যেখানে বলা হয় যে নারী পুরুষের মধ্যে যে সাংস্কৃতিক যে বিভাজন, কালচারাল ডিসক্রিমিনেশন তৈরি করা হয়, অর্থাৎ কালচারাল কনসেপশনকে বেস করে যে ডিসক্রিমিনেশন তৈরি করা হয়, সেটাই কিন্তু জেন্ডার। সেক্স কিন্তু আলাদা, ওটা বায়োলজিক্যাল, কিন্তু জেন্ডার হচ্ছে কালচারাল ডিভিশন বিটুইন মেন এবং উইমেন। ঠিক আছে? সেই কনসেপশনের ক্ষেত্রে বলা যায় যে মেন এবং উইমেন, অর্থাৎ নারী পুরুষের মধ্যে কোনো ধরনের বিভাজন করা যাবে না। জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে বলা যায় যে সিভিল, পলিটিক্যাল এবং সোশ্যাল রাইটস বা এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে কোনোভাবেই নারী পুরুষের মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানে নারী পুরুষ সমান। ইকোনমিক ইকুয়ালিটি ইন এমপ্লয়মেন্ট, এখানে বলছে যে এই কাজ, একই কাজের ক্ষেত্রে, অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সমকাজে সমবেতন বা সমকাজে সম পারিশ্রমিকের কথা বলা হচ্ছে। অর্থাৎ দেখা গেল নারী পুরুষ একই কাজ করছে, বা দুটো ভিন্ন ধর্মের মানুষ বা জাতির মানুষ বা বর্ণের মানুষ একই কাজ করছে, তাদের বর্ণ, জাত বা ধর্মের ভিত্তিতে তাদেরকে আলাদা
পারিশ্রমিক দেয়া হচ্ছে, সেটা করা যাবে না। এখানে বলা হচ্ছে নারী পুরুষ এর ক্ষেত্রে অথবা যেকোনো জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে একই কাজে একই বেতন দিতে হবে। অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। কোন ধরনের বিভাজন এখানে চলবে না। তারপর হচ্ছে রিলিজিয়াস ইকুয়ালিটি, ধর্মীয় বিষয়ে কথা বলা হচ্ছে। রাষ্ট্রকে, সমাজকে এই গ্যারান্টিটি দিতে হবে যে রাষ্ট্রের দৃষ্টিতে বা রাষ্ট্রের কাছে সমস্ত ধর্মের মানুষ সমান। রাষ্ট্র কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না ধর্মের ক্ষেত্রে। প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটি মানুষের সাম্যের অধিকার এইখানেও রয়েছে যে তারা তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র কোনোভাবে কোনো ধর্মকে বিশেষাধিকার দিতে পারবে না। রাষ্ট্রের কাছে সমস্ত ধর্ম সমান। তারপরে সোশ্যাল ইকুয়ালিটি, অর্থাৎ কোনোভাবে কাস্ট, রেস, ক্লাস বেসড ডিসক্রিমিনেশন করা যাবে না। অর্থাৎ জাতি, শ্রেণীভিত্তিক এই ধরনের কোনো বর্ণ, কোনো ধরনের বিভাজন মানুষের মধ্যে করা যাবে না। জনগণের মধ্যে করা যাবে না। রাষ্ট্র করতে পারবে না, কোনো আইনের মাধ্যমে করতে পারবে না, সমাজও করতে পারবে না। সোশ্যাল ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। এবার কি বলছে? ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার পলিসিস। রাষ্ট্র যদি বিভিন্ন ধরনের পাবলিক সার্ভিস প্রোভাইড করছে, ওয়েলফেয়ার পলিসি নিয়ে আসছে, সেখানে কোনো ধরনের যেমন হেলথ, এডুকেশন, সোশ্যাল সিকিউরিটি এ প্রমুখ। এখানে কোনো ধরনের বিভাজন বা ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানে সবাই সমান। সবার সমান অধিকার রয়েছে এই ফেসিলিটিস পাওয়ার বা এই পলিসিতে বা এই ব্যবস্থাতে বা এই নীতিগুলোর সুবিধা পাওয়ার। তাহলে মোটামুটিভাবে আমরা সাম্যের বিষয়টি জানতে পারলাম বা ইকুয়ালিটি কি সেটা বুঝতে পারলাম। কোর পার্সপেক্টিভ অন পলিটিক্যাল ইকুয়ালিটি। এখানে আমরা পলিটিক্যাল ইকুয়ালিটির কোর পার্সপেক্টিভ গুলো একটু জানবার চেষ্টা করব বা বোঝবার চেষ্টা করব। এখানে ৩ টে বিষয় আমরা দেখব। হিউম্যান নেচার অ্যান্ড ফাউন্ডেশন, দ্য সিস্টেম, রাইটস অ্যান্ড ফ্রিডম অ্যান্ড ইকোনমিক সিস্টেম। থমাস হবস বলছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ কিন্তু সমান, সবাই সমান। কিন্তু কেউ কারোর থেকে কিন্তু বেশি শক্তিশালী নয় এবং এখানে একে অপরের থেকে কিন্তু ক্ষতির আশঙ্কা করতেই পারে। এদিকে দেখলে বোঝা যায় যে একইভাবেই কিন্তু যেমন একদিকে সবাই সমান, অন্যদিকে কিন্তু একইভাবেই আবার সবাই অসহায়। এই কারণে কিন্তু তারা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছেন। দ্বিতীয় রুশো বলছেন যে মরাল এবং সোশ্যাল দিক থেকে ইকুয়ালিটি রয়েছে। অর্থাৎ উনি ফোকাস করছেন মরাল এন্ড সোশ্যাল ইকুয়ালিটি। কিন্তু সমাজের ক্ষেত্রে ওয়েলথ বা সম্পত্তিকে কেন্দ্র করে যে অসাম্য তৈরি হচ্ছে, অসাম্য তৈরি হয়েছে সেটার তিনি বিরোধিতা করেছেন। তারপরে কি? টকভিল। টকভিল বলছেন এই ডেমোক্রেটিক সোসাইটি রয়েছে। এই ডেমোক্রেটিক সোসাইটিতে মেজরিটারিয়ান যে পাওয়ার অর্থাৎ এই যে মেজরিটি যারা, তারা অনেক ক্ষেত্রেই মাইনরিটির ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ এই যে মাইনরিটিদের স্বাধীনতা, মাইনরিটিদের অধিকার রক্ষা করাও কিন্তু মেজরিটির দায়িত্ব। অর্থাৎ গণতান্ত্রিক প্ল্যাটফর্মে, অর্থাৎ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে। সেখানে অনেক ক্ষেত্রে এই মেজরিটি কিন্তু মাইনরিটির ক্ষতির কারণ হতে পারে বা হার্ম হতে পারে। এবার দ্য সিস্টেম, রাইটস অ্যান্ড ফ্রিডমস আসি। জন লক কি বলছেন? জন লক বলছেন যে প্রকৃতিগত অধিকার বা প্রকৃতির থেকে প্রদত্ত অধিকার বা ন্যাচারাল রাইটস এবং লিগ্যাল রাইটস, আইনি অধিকার, এই দুটোই কিন্তু সমানভাবে আইন দ্বারাই সুরক্ষিত থাকতে হবে। অর্থাৎ আইনের দ্বারাই এই দুটো রাইটস কিন্তু প্রটেক্টেড হতে হবে। জন স্টুয়ার্ট মিল কি বলছেন? জন স্টুয়ার্ট মিল বলছেন সবার মতো সবাইকে এবং সবার মতো মহিলাদেরও সমান রাজনৈতিক অধিকার রয়েছে এবং তাদের সেটা পেতে হবে এবং দিতে হবে। জন রলস কি বলছেন? জন রলস বলছেন যে প্রত্যেক মানুষ
প্রত্যেক ব্যক্তি বেসিক ফ্রিডমস অর্থাৎ অধিকার, বেসিক ফ্রিডমস অর্থাৎ প্রাথমিক স্বাধীনতা এবং বিভিন্ন ধরনের অপরচুনিটিস পাওয়ার অধিকারী। অর্থাৎ তার মতে প্রত্যেক ব্যক্তি ন্যূনতম স্বাধীনতা, ন্যূনতম ঠিক নয়, স্বাধীনতা এবং যে সুযোগ সুবিধা জীবনের ক্ষেত্রে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাওয়ার অধিকারী। এটি প্রত্যেক ব্যক্তিরই অধিকার এবং এটি সাম্যের কথা বলছে এখানে। অর্থাৎ সবার ক্ষেত্রে এটা সমান। কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। আচ্ছা, এবার আমরা আসি ইকোনমিক সিস্টেমে। আমরা সকলেই জানি মার্কস কিন্তু ইকোনমিক যে এক্সপ্লয়টেশন, ইকোনমিক ডিভিশন তার কথা উনি বারবার বলেছেন সমাজের ক্ষেত্রে। তিনি ক্রিটিক করছেন যে এই যে ইকুয়াল রাইটস, এই যে ইকুয়াল রাইটস এর কথা আমরা বলছি, এই ইকুয়াল রাইটস ব্যবস্থাটা এর মাধ্যমে কিন্তু সমাজে যে ওয়েলথ অর্থাৎ অর্থনৈতিক যে ডিফারেন্স সেটা কিন্তু একটা বৃহত্তর পর্যায়ে যাচ্ছে। অর্থাৎ ওই ইকুয়ালিটি, ইকুয়াল রাইটস এর ক্ষেত্রে বলা যায় যে সবাই ইকুয়াল রাইটস পাচ্ছে। কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু অর্থনৈতিক যে বিভাজন এটা কিন্তু বৃদ্ধি পেতেই থাকছে। তাহলে মোটামুটিভাবে আমরা কোর পার্সপেক্টিভ অন পলিটিক্যাল ইকুয়ালিটি বুঝতে পারলাম। টাইপস অফ ইকুয়ালিটি অর্থাৎ আমরা এখানে ৪ ধরনের ইকুয়ালিটির কথা দেখব। লিগ্যাল ইকুয়ালিটি, সোশ্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি এন্ড ইকোনমিক ইকুয়ালিটি। লিগ্যাল ইকুয়ালিটি কি? আইনের দৃষ্টিতে সবাই সমান। অর্থাৎ আইনের কাছে সবাই সমান। দ্বিতীয় হচ্ছে এখানে বলা যায় যে এই যে লিগ্যাল প্রসেস সেখানে সবাই কিন্তু আসতে পারে। দ্বিতীয় কি বলছে? সোশ্যাল ইকুয়ালিটি অর্থাৎ সামাজিক সাম্য। এই সামাজিক সাম্যে বলা হচ্ছে কাস্ট, রেস, জেন্ডার, রিলিজিয়ন এই ভিত্তিতে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না। কোনো বিভাজন এই বিষয়গুলোর উপর করা যাবে না জনমানুষের মধ্যে। এবং বলা হচ্ছে ধর্মাচরণের অধিকার বা ধর্মাচরণের স্বাধীনতার কথা বলা হচ্ছে। প্রত্যেক মানুষ কোনো না কোনো ধর্মের তারা দীক্ষিত, কোনো না কোনো ধর্মে তারা বিলং করে। তারা তাদের ধর্ম পালনে কোনোভাবে কোনো বাধা তৈরি করা যাবে না, কোনো অবস্ট্রাকশন তৈরি করা যাবে না, কোনো ডিসক্রিমিনেশন তৈরি করা যাবে না। তারপর বলছে পলিটিক্যাল ইকুয়ালিটি। পলিটিক্যাল ইকুয়ালিটি বলতে বোঝানো হচ্ছে যে সার্বজনীন ভোটাধিকার। অর্থাৎ নির্দিষ্ট এজ হলে যেমন আমাদের ভারতবর্ষে ১৮ বছর হলেই সমস্ত মানুষ যে কেউ ১৮ বছর হলেই ভারতীয় নাগরিক সে ভোটাধিকার পায়। অর্থাৎ ভোটাধিকারের অধিকার, সার্বজনীন ভোটাধিকারের অধিকার। এছাড়া বলছে যে রাজনৈতিক প্রক্রিয়া যে এই যে পলিটিক্যাল যে প্রসেস বা পলিটিক্যাল সিস্টেম সেখানে অংশগ্রহণেও কিন্তু মানুষের সাম্যের অধিকার রয়েছে। অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি রয়েছে। আবার বলছে ইকোনমিক ইকুয়ালিটি অর্থনৈতিক সাম্যের কথা বলা হচ্ছে। আমরা আগেই দেখলাম অর্থনৈতিক সাম্য। যেখানে বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ একই কাজের জন্য একই বেতন। সেখানে না নারী পুরুষের বিভাজন করা যাবে, না বিভিন্ন ধরনের সামাজিক যে স্ট্যাটাস তার ভিত্তিতে বিভাজন করা যাবে। কোনো সোশ্যাল স্ট্যাটাস, ফ্যামিলিগত স্ট্যাটাস বা ইকোনমিক স্ট্যাটাসের ভিত্তিতে কোনো মানুষজনের মধ্যে এবং নারী পুরুষের মধ্যে কোনো অর্থনৈতিক বিভাজন করা যাবে না। একই কাজে একই বেতন তাদের দিতে হবে। তাদের এই পাওয়ার তাদের অধিকার রয়েছে। ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড জব সবাই অর্থাৎ রাষ্ট্রে বা সমাজের সমস্ত মানুষ রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করছে বা সমাজে যারা বসবাস করছে প্রত্যেকটি মানুষ সমানভাবে শিক্ষা এবং জীবিকার সুযোগ সুবিধা পাবে। এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। তাহলে আমরা জানলাম যে ৪ টে মোটামুটি আমরা এই ৪ ধরনের ইকুয়ালিটি নিয়ে আলোচনা করলাম। লিগ্যাল ইকুয়ালিটি, সোশ্যাল ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি, ইকোনমিক ইকুয়ালিটি।